ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। আমফান বিধ্বস্ত দুটি জেলা আকাশপথে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীশ ধনখড়কে সাথে নিয়ে 1 ঘন্টারও বেশি সময় আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি দেখলেন প্রধানমন্ত্রী। এদিন সকাল 11:10 নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন তিনি। সেখানেই অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানানোর পরই বাবুসেনার একটি বিমানে তারা রওনা দেন। দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, আমপানের ধ্বংসলীলার পর তাকে ফোন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের রাজা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তারা প্রত্যেকেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর পশ্চিমবঙ্গের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিনই টুইটে জানিয়েছেন, আমপানে বিধ্বস্ত এলাকাগুলির দিকে তাকালে চোখে জল এসে যাচ্ছে। এদিন 24 পরগনার কোন কোন এলাকা পরিদর্শন করা হবে সে ব্যাপারে একটি রুট ম্যাপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যৌথ পরিদর্শন সূচি সম্পন্ন হলে বসিরহাটে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন তারা দুজনেই। Because of his great concern about the West Bengal, the recent storm and devastation, and he was really very sorry for this devastation. He said, yes, you people are fighting COVID and the devastation, this storm also. So he has given all his support for the West Bengal people and the government. Orissa Chief Minister also talked to me today morning, and Bangladesh Prime Minister is also trying to talk to me because 48 hours the phone is not working. Even net is also not working. Even Bhutan also sent a message and the communication is not there. Even television channel is also so many areas the cable is not working. So phone is also not working, WhatsApp is not working, FaceTime is also not working. Even we are not getting message in a proper time. The communication, telecommunication is very, very weak. And the other connection, automatically it will be disconnected, but they are trying, they have already started the rescue and relief operation. And today also we'll give a brief note to Prime Minister, also will hand over. I think his flight will be coming at 11:06. Then we will visit some south and north 24 Pargana, some devastating areas. And then Bashirat will sit, few people will give a briefing, and after that we will come back. Till now we have got the information 80 people died, % people are been affected in state. More than 6 crore people are directly affected. It is more than a national disaster. In this matter, I will not tell you right now anything because until and unless I discuss, I cannot say the prediction. বাংলায় হচ্ছে প্রধানমন্ত্রী কালকে দুপুরের পরে সন্ধ্যেবেলায় আমরা খবর পাই যে আপনারা তো জানেন কাল দুপুর বিকেল পর্যন্ত কেউ যোগাযোগই করতে পারে এবং কারোর সাথে কোনো যোগাযোগই ছিল না। সন্ধ্যাবেলা আমরা খবর পাই যে উনি, আমি তার আগে আপনাদের প্রেসে বলেছিলাম যদি আসেন দেখে যান ভালোই হয়, কারণ কখনো কখনো মনে রাখতে হবে রাজনীতি থেকেও সরকারের যে কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং কনস্টিটিউশনাল যে প্রোটেকশন বা কনস্টিটিউশন, এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোনো ব্যাপারে কাজ করে, এটাই হচ্ছে গভর্নমেন্টের ধর্ম। ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি ডিফারেন্ট স্টেটে পলিটিক্যালি ক্ষমতায় থাকতে পারে, কিন্তু একটা রিলেশন মেনটেন করতে হয় আমাদের কনস্টিটিউশন মেনে, ফেডারেল স্ট্রাকচার মেনে, অব্লিগেশন মেনে।
গেছে কারো জীবন, কারোর জীবিকা। তবে সবকিছুর ওপরে এই মহামারী যা কেড়ে নিয়েছে তা হলো শিশুদের মুখের হাসি। গোটা বিশ্ব আজ এক অজানা আতঙ্কে কাঁপছে। করোনা আতঙ্কে হাসতে ভুলে গেছে শিশু কিশোররা। তারা খেলতে বেরোতে পারছে না, তবে তারই মধ্যে কেউ কেউ শিশুদের মুখে হাসি ফেরানোর চেষ্টা করছেন। তেমনই একটি সংস্থা হলো আসানসোলের সাথী ফাউন্ডেশন। সমাজসেবী উমা শরাফের নেতৃত্বে চলা এই সংস্থাটির পক্ষ থেকে শিশু কিশোরদের হাতে তুলে দেওয়া হলো খাবারের প্যাকেট ও মাস্ক। 150 জনেরও বেশি শিশু কিশোরের হাতে খাবার ও মাস্ক তুলে দেন শহরের মেয়র বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এদের মধ্যে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র বলেন, করোনা আমাদের আর্থিকভাবে নিঃস্ব করে দিলেও মানসিকভাবে করতে পারেনি, কারণ আমরা বসুধৈব কুটুম্বকম এই মন্ত্রে বিশ্বাসী। তাই সমগ্র বিশ্বই আমাদের আত্মীয় বান্ধব এই বোধ শিশু মনেও বিরাজ করছে। উমা দেবীদের মতো মানুষ সেই বোধটাকে উজ্জীবিত করে চলেছেন বলে মনে করেন মেয়র। শুক্রবার আসানসোলের এনএস রোডে আয়োজিত ওই অনুষ্ঠানে সাথী ফাউন্ডেশনের বেশ কয়েকজন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। जो एक्टिविटीज हैं जो हमेशा लगातार करते आ रहे हैं वो करते रहेंगे और ईश्वर की कृपा उन लोगों पर बनी रहे। ईश्वर उन लोगों को स्वस्थ रखे, ईश्वर उन लोगों को मन की शक्ति को और बढ़ाए, जिससे और बेहतर ढंग से वो लोग काम करते हैं। हर लोगों को बहुत बहुत করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করলেন আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। কারোয়া নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রায় 150 সদস্যের হাতে নানা ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন মেয়র। পাশাপাশি আসন্ন ঈদ উৎসব উপলক্ষে প্রত্যেককে নববস্ত্র উপহার দেন তিনি। পরে মেয়র বলেন, আসানসোল শহরের বুকে নিঃশব্দে কাজ করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কারোর ওষুধ নেই, কোন ছাত্রছাত্রীর বই নেই, ডাক পড়ে কারোয়ার বন্ধুদের। তারই ত্রাতার ভূমিকায় এসে উদ্ধার করেন সমস্যায় পড়া মানুষজনকে। এই স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্তা ব্যক্তিদের কাছে মেয়র সবিনয়ে প্রস্তাব দেন তাদের একটি ফোন নম্বর যেন সারা শহরে প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া হয়, যাতে সমস্যায় পড়া মানুষজন প্রয়োজনে তাদের ফোন করতে পারেন। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মেয়র। रमजान के पहले यदि आप लोग ये लें तो इनको अच्छा लगेगा, तो मेरा रिक्वेस्ट है कि आप लोग इसको लें, इसको अच्छा लगेगा। इसके साथ साथ ईद में जानते हैं कि हम लोग खुशी के ईद में हम लोग नया कपड़ा पहनने की भी एक इबादत है, तो हम लोग सारे लोगों ने मिलकर कुछ आपके लिए कुछ नए कपड़े का व्यवस्था किया है। ये यदि आप लोग ईद के पहले सिलवा कर पहनेंगे तो हम लोग अच्छा लगेगा। नमाज ये कपड़ा पहनकर नमाज पढ़ने जाएंगे तो हम लोग अच्छा लगेगा। इसके साथ साथ हम लोग चाहते हैं कि इसके बाद ईद के बाद ईद से ही कारवां दूसरे ढंग से चलना आरंभ करे आसानसोल में। और आपका कारवां जो एनजीओ है, आप अपना एक हेल्पलाइन नंबर आप अपना खुद का तैयार करें। वो नंबर आप पूरे आसानसोल में हर जगह बांट दें, और ईद के बाद से किसी को भी कोई तकलीफ हो आप वो नंबर लोगों के पास दे दें। उस नंबर में आपसे लोग कांटेक्ट करें कि हम लोग के इलाके में ये तकलीफ है। किसी को किताब की जरूरत हो सकती है, किसी को दवाई की जरूरत हो सकती है, किसी को दूसरे किसी हेल्प की जरूरत हो सकती है, कभी किसी को एम्बुलेंस की जरूरत हो सकती है। जिसको जिस चीज की जरूरत है वो आपके वो जो हेल्पलाइन नंबर होगा वो हेल्पलाइन नंबर में आपको बताए, और आपके माध्यम से हम लोग जो लोग मंच में बैठे हुए आप लोग हम लोग को बताएं। हम लोग अपनी अपनी ताकत के अनुसार आपका जो है लोगों को की जो समस्याएं हैं उसका समाधान करने का प्रयास करेंगे। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে।
বিরতির পর লকডাউনের জেরে শহরে রক্ত সংকট। এখানকার কয়েকটি বেসরকারি হাসপাতালে রক্তের অভাবে থমকে রয়েছে জরুরি অস্ত্রোপচার। রক্তের অভাবে সংকটে পড়েছেন ক্যান্সার রোগীরাও। রক্তের এই অভাব মেটাতে এগিয়ে এলো ইস্পাত নগরীর রাইজিং বেঙ্গল দুর্গাপুর ক্লাব। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। মোট ৩৫ জন রক্তদান করেন এই শিবিরে। সংগৃহীত রক্ত দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে দেওয়া হবে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে এই ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক মেগা রক্তদান শিবিরের। এই শিবিরে মোট ১২৫৪ জন রক্তদান করেন, যা সে সময় জেলার বিভিন্ন হাসপাতালকে দান করা হয়েছিল। বিবেকানন্দ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাইজিং বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে। আমি বিবেকানন্দ হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং ব্লাড ব্যাংক ইনচার্জ। তো আমরা খুব রক্ত সংকটে ভুগছিলাম, আমাদের রোগীদের রক্ত দিতে পারছিলাম না। ইভেন যারা মরিবন্ড পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্ট, যাদের হার্ট অপারেশন হবে, তারা এরকম অপারেশনের জন্য সব পেন্ডিং পড়ে আছে। এই অবস্থায় আমরা পরিজাতকে বললাম, পরিজাত বলল মিস্টার রাজেশ সুরের সঙ্গে যোগাযোগ করতে, এবং যোগাযোগ করে আমরা দেখলাম যে উনি এটা বিরাট একটা দল ব্লাড ডোনেশন পাঠিয়ে দিয়েছেন। এটা হাসপাতালের খুব মঙ্গল। আমরা এই দিনটা বহুদিন মনে রাখবো, এর প্রতি আমরা কৃতজ্ঞতা থাকবো। হসপিটালে রাইজিং বেঙ্গলের তরফে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। এখানকার এমডি শ্রী সুজিত দত্ত মহাশয় আমাদের রাইজিং বেঙ্গলের প্রেসিডেন্ট শ্রী রাজেন শ্রীবাস্তব মহাশয়কে অনুরোধ করেছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা বাংলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বিধানসভা এলাকা পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, পিংলা ব্লকের ১ নম্বর অঞ্চলের রাউতচক গ্রামে রবিন পূর্তি নামে এক ব্যক্তির আমফান ঝড়ের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃতের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং সাহায্যের আশ্বাস দেন। তিনি আরও জানান, পিংলা বিধানসভায় প্রায় ২০০০ কাঁচা বাড়ি ভেঙে পড়ে গেছে। এর পাশাপাশি সবজি ও ফুলের চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, এদিন আমফান দুর্গত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা দুটি আকাশপথে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সল জেলার কোনোটাই পরিদর্শন করেননি। আমফানের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই দুই জেলারও বিস্তীর্ণ অংশে বলেই প্রশাসনিক সূত্রে জানা গেছে। ১ নম্বর অঞ্চল পিংলা ব্লকের রাউতচক গ্রামে সে গতকাল বিকেল ৫টায় আতঙ্কিত হয়ে, আজকে এক্ষুনি আমরা পোস্টমর্টমের রিপোর্ট পেলাম, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক তার হয়েছে। কোনোভাবে দেওয়াল চাপা বা কোনো কিছু দ্বারা মৃত্যু নয়, সেটা আতঙ্কিত হয়েছে, মৃত্যু হয়েছে। এই ঘটনা ছাড়া আর খড়গপুর ২, সেটাও আমার বিধানসভা, সেখানেও একটি হার্ট অ্যাটাক হয়েছে। ওই আতঙ্কে হার্ট অ্যাটাক হওয়া ছাড়া সেরকম ক্যাজুয়ালিটি আমার নেই। আমাদের এই এলাকায় ওই চাষবাসের ক্ষয়ক্ষতি, বাড়িঘরদর ভেঙে পড়া ছাড়া আর তেমন কিছু ক্ষতি আমাদের এখানে হয়নি। শ্রমিক বন্ধু থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের সঙ্গে তিনি আছেন, তাই আমাদের স্থির বিশ্বাস মানুষের পাশে তিনি দাঁড়াবেন, মানুষের কোনো অসুবিধে হতে দেবেন না। বাংলার মুখ এখন এই পর্যন্তই। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।